হ্যালো ভিউয়ার্স, জার্নি অ্যাডভাইজারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকে আমরা বহুল প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। বিশেষ করে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কি ধরনের ব্যাংক স্টেটমেন্ট হতে হবে এবং কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। বলে নিই, আপনি যদি জার্নি অ্যাডভাইজার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্টস দিতে ভুলবেন না এবং আপনি শেয়ার করতে পারেন, তাহলে যাদের এই বিষয়টা জানার প্রয়োজন আছে তারা সহজেই এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি পুরোটি দেখুন, তাহলে আশা করছি আপনার অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্সরা, চলুন দেখে নিই ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে আপনার কি কি জানতে হবে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। ব্যাংক স্টেটমেন্ট কি? ব্যাংক স্টেটমেন্ট আমরা জানি একটি ব্যাংক বিবরণী, যেখানে আপনার ব্যক্তির বা আপনার ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের একটি বিবরণ থাকবে এবং সেই বিবরণটি একটি নির্দিষ্ট সময় হতে পারে, যেমন 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী। ট্রাভেল কনসালটেন্ট হিসেবে আমার ক্লায়েন্টের কাছে সবসময় একটি প্রশ্নের মুখোমুখি হই আমি, যে তারা কিভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জাপান, সেনজেন, অস্ট্রেলিয়া মতো দেশের জন্য ভিসা সংক্রান্ত ব্যাপারে তাদের ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে প্রস্তুত করবে বা ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে তারা তৈরি করতে পারে। আমরা রিসেন্টলি দেখছি প্রচুর ভালো ব্যাকগ্রাউন্ডের লোকেরও থাইল্যান্ডের ভিসা রিফিউজড হচ্ছে, সেটা কারণ হচ্ছে এই ব্যাংক স্টেটমেন্টে সমস্যা থাকার কারণে। সো এই বিষয়গুলো আমরা যাতে পরিষ্কার থাকে এবং এভাবে কন্টিনিউয়াসলি মেনটেন করি, যাতে আমাদের ভিসাটা কোনোভাবে মিস না হয়। বিভিন্ন দূতাবাসে ব্যাংকের স্টেটমেন্টে বিভিন্ন রকম চাহিদা থাকে, যেমন কিছু কিছু দূতাবাসে নির্দিষ্ট পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট আপনার কাছে চাইবে। দ্যাট মিনস আপনার ব্যাংক স্টেটমেন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে। যেমন ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি দেন, তাহলে অবশ্যই সেখানে 20,000 টাকা বা সমপরিমাণ টাকা থাকতে হবে। অথবা আপনি আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দিতে পারেন, ক্রেডিট কার্ডে এন্ডোর্সমেন্ট কপি দিতে পারেন, অথবা $150 এন্ডোর্সমেন্ট আপনার কাছে চাইতে পারে। কোনো ব্যাংকের থেকে আপনাকে $150 এন্ডোর্সমেন্ট করতে হবে। অন্যদিকে আমরা যদি থাই ট্যুরিস্ট ভিসার জন্য দেখি, সেখানে বলাই আছে 6 মাসের ব্যাংক সলভেন্সি আপনাকে দিতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। যেখানে আপনি যদি একা অ্যাপ্লিক্যান্ট হন তাহলে আপনার অ্যাকাউন্টে 60,000 টাকা, অথবা আপনি যদি পরিবার সহ দাঁড়ান তাহলে 1,20,000 টাকা সমপরিমাণ স্টেটমেন্ট থাকতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আপনার কাছে এই পরিমাণ টাকা আছে স্টেটমেন্টে, ব্যালেন্সে, কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার পরেই কোনো কারণে কিছু টাকা তুলে ফেললেন। সেক্ষেত্রে অনেক সময় থাই এম্বাসি আপনাকে ইনফর্ম করবে না, আপনাকে ফোনে জানাবে না, আপনার ভিসাটি দিবে না তারা। এই বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। আবার আমরা যদি দেখি মালয়েশিয়ার জন্য, আমরা বলি যে 80 থেকে 1 লাখ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে হবে ব্যালেন্স। চায়নার ক্ষেত্রে এটা 2 লক্ষ টাকা আমরা বলি। এই ধরনের কিছু বিষয় আছে, যেমন আপনাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়, যে বলে দেওয়া যায় যে আপনার ব্যাংক স্টেটমেন্টে এত টাকা ব্যালেন্স থাকতে হবে। এটা বলা হচ্ছে যে আপনার ভিসার জন্য এত টাকাটা থাকতে হবে। এটা মিন্স এরকম না যে আপনার অ্যাকাউন্টের এই টাকাটা থাকলে আপনার ভিসা নিশ্চিত হবে, ব্যাপারটি এরকম না, কিন্তু এই টাকাটা আপনার থাকতে হবে, এটা ভিসার একটা রিকোয়ারমেন্ট। কিছু জিনিস অফিসিয়ালি বলা হচ্ছে, যেমন ইন্ডিয়া, থাইয়ের জন্য অফিসিয়ালি বলা হচ্ছে, মালয়েশিয়া, চায়নার জন্য অফিসিয়ালি বলা নেই, কিন্তু এটা আপনাকে সবাই, মোটামুটি সবাই আপনাকে সাজেস্ট করবে এই অ্যামাউন্টটা থাকার জন্য। উন্নত দেশে ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টটা কিরকম হবে, যেখানে আপনাকে বলা হবে না যে আপনার কাছে এত টাকা থাকতে হবে। যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কোথাও বলা নেই যে আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে, এবং এটা একটা সমস্যা হয়। আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে কত টাকা থাকতে হবে। এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, উন্নত দেশগুলো ভিসা আবেদনে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটা অনেকগুলো ইনফরমেশন বা উদ্দেশ্য পূরণ করে। যেমন আপনি যে দেশে যেতে চাচ্ছেন তার জন্য আপনার সেই পরিমাণ সামর্থ্য আছে কিনা সেই দেশে যাওয়ার।
সাথে সাথেই আপনি বাংলাদেশে এখন বসবাস করছেন, বাংলাদেশে আপনার আর্থসামাজিক অবস্থানটা কি, সোসাইটির টায়ারটা আপনার কি, এখানে কি আপনি ভালো প্রতিষ্ঠিত, আপনি কি স্ট্যান্ডার্ড জীবন যাপন করছেন, যদি করে থাকেন, যদি আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ আপনার ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি এখানে একটা মানসম্পন্ন জীবনযাপন করছেন, তাহলে আপনি ভিসা সরবরাহ করলো, আপনাকে ভিসা দেওয়া হলো, আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন। এই জিনিসটাও আপনার ব্যাংক স্টেটমেন্টে রিফ্লেকশন করে, যাতে বোঝা যায় যে আপনি ইচ্ছাকৃতভাবে নিজেকে মাইগ্রেন্ট করছেন না, আপনি ভিসা পাওয়ার পরে ভালো দেশে ভিসা পাওয়ার পরে গিয়ে ওখানে থেকে যাবেন না, চলে আসবেন। এটাও আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে আইডিয়া করা যায় এবং ভিসা অফিসাররা এটা আইডিয়া করেন। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কিছু মিথ্যা অপপ্রচার আছে, যেমন আজকাল আমরা কোনো কোনো সংস্থা বা বিজ্ঞাপন দেয় যে এরকম আপনাদেরকে বলে, অনলাইনে বলছে, বিভিন্ন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে আপনার যদি 5টি দেশ বা তার বেশি সংখ্যক দেশ ভিজিট থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি 10 লক্ষ টাকা থাকে তবে আপনি ভিসা পাবেন। এটি আসলে পুরোপুরি অসত্য এবং মিথ্যা বানোয়াট একটি বিষয়, এবং এই বিষয়ে যারা কম জানেন, সাধারণত আমরা অনেকেই যারা ভিসা নিয়ে কাজ করি না, নতুন অ্যাপ্লিকেন্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন করছি, তারা জানি না আমরা, তাদের জন্য একটা লুকানো একটা একটা স্ক্যাম এটা। কারণ এটা আসলে আপনাকে মিসগাইডেড করে আপনাকে অ্যাপ্লিকেশন করানো, এর বেশি কিছু না। আবার অনেক অনেক ভিসা অ্যাপ্লিক্যান্ট মনে করেন যে তারা ভিসা পাননি কারণ তাদের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা বা তার বেশি টাকা নেই, বা তাদের কাছে সেই পরিমাণ টাকা নেই যে সাপোজ 10 লাখ টাকা তাদের কাছে ইনস্ট্যান্ট এখন নেই, সেজন্য ওনারা ভালো দেশে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আসলে এই পুরো জিনিসটাই একটা ভুল। নির্দিষ্ট পরিমাণ টাকা কখনো আপনার ভিসা পাওয়ার এসুরেন্স দেয় না, অথবা এই পরিমাণ টাকা থাকলে আপনি ভিসা পাবেন এরকমও কোনো এসুরেন্স দেয় না। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি পুরো এই কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের যদি এই ধরনের ধারণা থাকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাংক স্টেটমেন্ট দ্বারা কি বোঝা যায়? আমরা যদি প্রথমে বলি ব্যাংক স্টেটমেন্ট দ্বারা আমরা কি বুঝবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটি, আপনার ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্টটি আপনার মাসিক আয় এবং দিন শেষে আপনার সেভিংস, আপনার সঞ্চয় কি পরিমাণ সেটা রিফ্লেক্ট করে। আপনার যে সঞ্চয় হচ্ছে, দ্বিতীয়ত আপনার যে সঞ্চয় হচ্ছে, পরবর্তী ট্রিপে আপনি সঞ্চয় দ্বারা ট্রিপটি কভার করতে পারবেন কিনা সেটাও প্রমাণ করে। আপনি কতদিনে ভ্রমণ করছেন সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। যেমন আপনি যদি 5 দিনের জন্য ভ্রমণ করেন, তবে এটা অবশ্যই আপনার যদি 10 দিনের ট্রিপ হয় তার চেয়ে ডিফারেন্ট হবে। এবং আপনি যদি কারো সাথে ভ্রমণ করেন, আপনার সাথে যদি কোনো পার্টনার ভ্রমণ করে, তাহলেও আপনার ভ্রমণের ব্যয়টি কমে যাবে। যেমন আপনার সাথে যদি পার্টনার ভ্রমণ করে তাহলে আপনার হোটেল খরচ, লোকাল ট্রান্সপোর্ট খরচ এগুলো কমে যাবে। সো আপনার ব্যাংক স্টেটমেন্টেও সেই পরিমাণ কম টাকায় দেখালে তখন চলবে। উদাহরণস্বরূপ আমি একটু বলি, আমার এক ক্লায়েন্ট যিনি একটি সংস্থায়, আধা সরকারি একটা সংস্থায় চাকরি করছেন, যার মাসিক বেতন ছিল 90,000 টাকা এবং বছরে 4 থেকে 5টি বোনাস পান। টোটাল ওনার 12 লক্ষ টাকা মতো উনি বেতন ড্র করেন ওনার কোম্পানির কাছ থেকে। ওনার কিছু রেগুলার মেনটেন্যান্স কস্ট আছে, যেমন তার খাবার, তার পরিবার চালানো, এগুলো তার খরচ আছে। তার নিজস্ব ফ্ল্যাট থাকে, তার কোনো আবাসন খরচ নেই। তো দিন শেষে তার অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা ছিল এবং তিনি জাপানে 8 দিনের ভ্রমণের জন্য অ্যাপ্লাই করেছিলেন আমার মাধ্যমে, এবং 5 দিন পরেই উনি জাপানের ট্যুরিস্ট ভিসা পেয়েছেন। এখন এখন ওনার এই 4 লক্ষ টাকাই ওনার জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য যথেষ্ট ছিল। এখন যদি ব্যাংক স্টেটমেন্ট আমি ব্যবসায়ের জন্য বলি, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার কি প্রকার ব্যবসা, ব্যাংকিং এর ধরন, এই জিনিসগুলো আপনার ব্যাংক স্টেটমেন্টে বোঝা যাবে। যেমন আপনার ব্যবসায় যদি ক্যাশ লেনদেন বেশি হয়, ব্যবসার অ্যাকাউন্টে ক্যাশ লেনদেন বেশি হয়, তার চেয়ে যদি আপনার ব্যবসার অ্যাকাউন্টে চেকে লেনদেন হয়, পে অর্ডার, এলসি, ব্যাংক ড্রাফট এগুলোতে লেনদেন হয়, তাহলে তার গ্রহণযোগ্যতা বেশি হবে। কারণ চেকে লেনদেন হলে আপনার বোঝা যাবে আপনি কোন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার
নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। পে অর্ডার এলসির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেক্ষেত্রে আপনি যদি ক্যাশ ট্রানজেকশন হয় তাহলে এটা দিয়ে আইডেন্টিফাই করা যাবে না আপনার ব্যবসার প্রকারটা কিরকম এবং এটা কি ভালো নাকি ডেভেলপিং বিজনেস নাকি জাস্ট ফর শর্ট টাইম বিজনেস, এই জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, আমার যে ক্লায়েন্ট 4 লক্ষ টাকা সেভিংস থাকার পরেই জাপানি ভিসাটা পেয়েছে, আপনার ক্ষেত্রে কি হবে? আপনার অ্যাকাউন্টে যদি 4 লক্ষ জমা থাকে, আপনি যদি বলেন যে আপনার কি ভিসা হবে নাকি, তবে আমি বলবো সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার এই টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্ডিচারের পরে বাংলাদেশে ইকোনমিক সোসাইটিতে আপনি কোন স্তরে আছেন, আপনার স্ট্যাটাস কি, এই জিনিসগুলো দেখে বলা যেতে পারে যে আপনার 4 লক্ষ টাকা, এক্সাম্পল হিসেবে বলছি, 4 লক্ষ টাকা আপনারও থাকলে আপনারও ভিসা হতে পারে। এই ক্ষেত্রে ভিসা অফিসার কি দেখবেন, আপনার সবগুলো ইনফরমেশন গুলো উনি ভেরিফাই করে উনি একটা কম্পারিজন করবেন যে হ্যাঁ, এই 4 লক্ষ টাকার থাকার পরেও আপনাকে ভিসা দেওয়া যায়, কেননা আপনি সোশিয়ালি বাংলাদেশে ভালো অবস্থানে আছেন, সোশ্যাল টায়ারে আপনি ভালো একটা অবস্থানে আছেন। দ্বিতীয়ত আসতে পারে, আমরা অনেকেই নগদে বেতন পাই, ক্যাশে স্যালারি উইথড্র করি। সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার কোম্পানির কাছ থেকে প্রতি মাসে বেতন পান এবং এটা যে অ্যামাউন্ট আপনি ডিক্লেয়ার করছেন সেটা সঠিক। সেটার জন্য আপনাকে ট্যাক্স রিটার্ন দেখাতে হতে পারে, আপনার কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, কোম্পানির ট্যাক্স ফাইল আপনি জমা দিতে পারেন। এরকম আরো কিছু বিষয় আছে যেগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি এই পরিমাণ টাকাটা ক্যাশে আপনার কোম্পানির কাছ থেকে পাচ্ছেন। আরো কিছু কিছু বিকল্প পদ্ধতি রয়েছে যেগুলো সামনের দিনগুলোতে আলোচনা করব। আমাদের কিছু ভুল আছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। আমরা বাংলাদেশে যে ভুলটি সবচেয়ে বেশি করে থাকি, মোটামুটি সবাই করে থাকি, তাহলে ভিসা আবেদনের আগে আমরা বড় পরিমাণের একটা অ্যামাউন্ট টাকা জমা করি আমাদের স্টেটমেন্টের জন্য। এটা অবশ্যই অবশ্যই একটা বাজে একটা দিক, কেননা ভিসা অফিসার আপনার এই টাকার উৎস সম্পর্কে সন্দেহ পোষণ করেন এবং উনি মনে করেন যে আপনি ভিসা পাওয়ার জন্য এই টাকাটা কারো কাছ থেকে এনে রেখেছেন। এবং এই সব ক্ষেত্রগুলোতে মোটামুটি এটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, এটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। প্রায় আমরা দেখি যে আপনার এই বিপুল পরিমাণ টাকা জমা দেওয়ার উৎস সম্পর্কে ভিসা অফিসার বা এম্বাসি বিভিন্ন রকমের কাগজপত্র আপনার কাছে চাইতে পারে এবং চায়ও। বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই ধরনের বড় ডিপোজিট গুলোর পক্ষে কোনো ধরনের কাগজপত্র প্রায় কোনো ভিসা কর্মকর্তা আপনার কাছে দেখতে চাইবেন না, অথবা আপনাকে ফোন বা অন্য কোনো মাধ্যমেও জানতে চাইবেন না, এবং উনি কিছু না জেনেই কিছু কোয়ারি না করে আপনার ভিসা আবেদনটি বাতিল করে দিবেন। সো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো এই ধরনের ভুলগুলো আমরা করব না। ভিসা আবেদনের আগে আগে আমরা এই ধরনের কোনো কারণ ছাড়া, যুক্তিযুক্ত কারণ থাকলে আপনি অবশ্যই এটা জমা হবে, কোনো সমস্যা নেই, প্রতি মাসেই জমা হবে, সেটা হঠাৎ করে এসে জমা হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। সো এই জিনিসটা মাথায় রাখবো আমরা। এখন আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট দেখে নিই। আপনি দেখুন এখানে আমি একটা ব্যাংক স্টেটমেন্টের স্যাম্পল দেখিয়েছি। এখানে কন্টিনিউয়াস আপনার ট্রানজেকশন আছে, এটা রেগুলার ট্রানজেকশন, এবং ট্রানজেকশনের প্রকারগুলো দেখেন, আরটিজিএস ট্রান্সফার আছে, অথেন্টিক আইডেন্টিফাই করা যায় যে কোথা থেকে এসেছে, সিতারা এন্ড সন্স থেকে একটা আরটিজিএস এসেছে, সো আমি এটা আইডেন্টিফাই করতে পারবো এটা একটা কোম্পানি থেকে এসেছে। দেন আপনার ইএফটিএন আছে, আপনি দেখতে পারেন ইএফটিএন আছে, এগুলো নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণ আছে ইএফটিএন করার। স্যালারি ডিপোজিট হচ্ছে ওনার এখানে, স্যালারি আছে, ক্যাশ ট্রানজাকশন হয়েছে, ইএফটিএন আছে আপনার এখানে, সিটি ব্যাংকের ইএফটিএন আছে, দ্যাট মিনস সিটি ব্যাংকের কার্ডে পেমেন্ট গিয়েছে অ্যাকাউন্ট থেকে, এটাও একটা ইঙ্গিত প্রকাশ করে যে ওনার সিটি ব্যাংকের এমএক্স কার্ড আছে এবং এই এমএক্স কার্ডের পেমেন্টটা এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়। দ্যাট মিনস সোশ্যালি উনি ক্রেডিট কার্ড হোল্ডার এবং যার ক্রেডিট কার্ড আছে অবশ্যই একটা ভালো অবস্থান তারা আছে। ব্যাংক এশিয়া থেকে পেমেন্ট এসেছে, আমরা দেখছি ব্যাংক এশিয়া থেকে পেমেন্ট এসেছে,
ইএফটিএন হচ্ছে রেগুলার ইএফটিএন হচ্ছে, আপনি দেখুন সিটি ব্যাংকের এগেনস্টে স্যালারি ঢুকছে, ইএফটিএন হচ্ছে, উনি বিভিন্ন সময় সার্টিফিকেট তুলেছেন, সেগুলোর প্রমাণ আছে, সার্টিফিকেট ইস্যুয়েন্স চার্জ হয়েছে। সো এই যে আপনি দেখুন বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন হচ্ছে, যে ট্রানজ্যাকশন গুলো অবশ্যই একজন মানুষের তার অথেন্টিসিটি প্রমাণ করে, তার অবস্থান প্রমাণ করে যে উনি একটা ভালো অবস্থানে আছেন, এই জন্য ওনার একটা রেগুলার একটা ট্রানজ্যাকশন হচ্ছে। আপনি নিশ্চয়ই কোনো কিছুর যেটা আপনার প্রত্যহ লাগে, প্রতিদিনই আপনার লাগছে, সেই জিনিসটা আপনি প্রতিদিনই করবেন, যেটা আপনার 15 দিনে লাগছে সেটা 15 দিনে আপনি করবেন। তো এরকম ব্যাংক স্টেটমেন্টটা দেখলে আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনার কি প্রসেসে আপনি আপনার লাইফস্টাইল লিড করছেন। আমি যে পরামর্শটা দিয়ে থাকি, ভিসা অ্যাপ্লিকেশনের আগে আপনি যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে সঞ্চয় করুন। দ্যাট মিনস হচ্ছে আপনার যে টাকাটা আসছে স্যালারি থেকে আসতে পারে, আপনার বিজনেস থেকে আসতে পারে, এটা আপনার একটা সেভিংস আপনি দেখান। নগদ কোনো টাকা আপনি বড় পরিমাণে জমা করবেন না। নগদ টাকা আপনি বড় পরিমাণে জমা করলে, বিশাল অ্যামাউন্টের একটা নগদ টাকা জমা করলে, যদি আপনার কাছে কোয়ারি চাওয়া হয় আপনি এই টাকাটা কিভাবে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, সেটা যদি দেখাতে না পারেন তাহলে এটা অ্যাভয়েড করাই ভালো। আপনার সঞ্চয় অ্যাকাউন্টে এমন অনেকগুলো, যদি আপনি ভালো অ্যামাউন্টের লেনদেন হয় যেটা আপনি স্পষ্টভাবে আপনার প্রফেশনের সাথে যায় না, আপনি একজন জব হোল্ডার হলে আপনার স্যালারির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি ব্যবসায়ী হন, আপনার ব্যবসার লেনদেনের সাথে এটাকে অসামঞ্জস্য লাগছে, বিশাল অ্যামাউন্টের একটা টাকা, এই ধরনের অ্যামাউন্টের লেনদেন গুলো না হওয়াই ভালো, যুক্তিযুক্ত কারণ ছাড়া। কারণ থাকতে পারে, আপনার যদি কারণ থাকে, আপনার যদি রিজন থাকে যে হ্যাঁ এটা আমার এই জায়গা থেকে এসেছে, এটা এই জমি বিক্রি করেছি, রিলেটেড জিনিস থাকতে পারে, সেগুলো আপনি চেকে নিতে পারেন ক্যাশের চেয়ে, এগুলো ভালো যদি ভিসা আবেদন করেন। আপনি যদি বেতনভুক্ত অ্যাকাউন্টধারী হন, আপনি চাকরিজীবী হন আপনি, তাহলে আপনার স্যালারি অ্যাকাউন্ট থাকলে সেটার সাথে সাথে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টও দেখাতে পারেন, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টও দেখাতে পারেন, এটা ভালো। সেখানেও আপনি আপনার সেভিংস একটা অংশ দেখাতে পারেন। আমি এটা সবসময় বলি যে আপনার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা রাখুন। আপনার যদি ভ্রমণ ব্যয় একটা নির্দিষ্ট দেশে, আপনি জাপানে যেতে আপনার ভ্রমণ ব্যয় যদি সাপোজ 1,20,000 টাকা হয়, আপনি এটা ডাবল টাকাটা দেখান, আপনি 2.5 লাখ টাকা দেখান, তাহলে এটা প্রমাণ করে যে আপনার এই পরিমাণ টাকা ব্যয় হবে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আপনার আছে। এবং আপনার ভ্রমণ দিনের উপর ভ্রমণ ব্যয়টা হিসাব করবেন। ভ্রমণ দিনের উপর মিন্স হচ্ছে আপনি যদি 5 দিনের জন্য ভ্রমণ করেন আপনার যে খরচটা হবে, 10 দিনের জন্য যে ভ্রমণ করেন তার ডাবল খরচটা আপনি দেখাবেন, এবং সেই খরচের দ্বিগুণ পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে অবশ্যই রাখুন আপনি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিসা সংক্রান্ত আরো ভিডিও আমি দিব। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোশ্চেন থাকে, আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর বিভ্রান্তিকর প্রলোভন থেকে দূরে থাকুন, তাহলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, না হয় প্রতারণার শিকার হবেন। সবসময় জানি